রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং 15তম সেশনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে নতুন কাস্টমার তৈরির জন্য রিলেশনশিপ মার্কেটিং। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট করাটা জরুরি, কারণ এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়ার একটা ইমেজ। কারণ আপনি যখন অফলাইনে থাকবেন তাহলে অনলাইনে কিন্তু ওয়েবসাইট আপনার ব্র্যান্ড ইমেজ, আপনার ব্র্যান্ড ইমেজ তৈরি করবে অনলাইনে কিন্তু আপনার ওয়েবসাইট। তাহলে আপনি অফলাইনে থাকলেও অল টাইম সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে আপনার ইমেজ তৈরি করবে, ব্র্যান্ড ইমেজ তৈরি করবে হলো ওয়েবসাইট। এখন সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ তৈরি করেন, তাহলে ফার্স্ট আপনাকে ওয়েবসাইট তৈরি করাটা জরুরি, ওয়েবসাইট থাকাটা গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার বিজনেস পেজ এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে সোশ্যাল মিডিয়ার বিজনেস পেজও হলো সোশ্যাল মিডিয়ায় আপনি অফলাইনে থাকবেন বাট অনলাইনে সোশ্যাল মিডিয়া আপনার এটা আপনার বিজনেস পেজটা আপনার ব্র্যান্ড ইমেজ ডেভেলপমেন্ট করবে। সো আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস পেজ করবেন, প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজ বাড়বে। সার্ভিস নিয়ে বিজনেস পেজ তৈরি করলে আপনার সার্ভিসের ব্র্যান্ড ইমেজ বাড়বে, আলটিমেটলি আপনার কোম্পানির ব্র্যান্ড ইমেজটা বাড়বে। কন্টেন্ট, তাহলে চমৎকার কন্টেন্ট ডেভেলপমেন্টেরও স্কিল আপনার থাকা উচিত, কীভাবে ভালো কন্টেন্ট ডেভেলপ করা যায় এবং সেই কন্টেন্টগুলি আপনাকে খুব টাইমলি শিডিউল মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। তাহলে এই বিষয়গুলি কিন্তু খুব জরুরি বিজনেসের জন্য, অথবা নিউ কাস্টমারকে অ্যাটাক করার জন্য, নতুন কাস্টমার ধরে রাখার জন্য, পুরনো কাস্টমারদেরকে ধরে রাখার জন্য ওয়েবসাইটের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। ওয়েবসাইট তৈরি করাটা জরুরি, সোশ্যাল মিডিয়ায় বিজনেস পেজ তৈরি করবেন এবং চমৎকার চমৎকার কন্টেন্ট আপনি ডেভেলপ করবেন এবং কন্টেন্ট মার্কেটিং করবেন, কন্টেন্ট শেয়ার করবেন এবং কন্টেন্টগুলি যাতে কাস্টমারদেরকে আকর্ষণ করতে পারে ওভাবে আপনাকে কন্টেন্ট ডেভেলপটা করতে হবে। এরপর আমরা আলোচনা করব যে ওয়েবসাইটের অপশন, আসলে আমরা ওয়েবসাইটগুলি নিয়ে আর কি কি কাজ করতে পারি, ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন। ওকে, তো আমরা বলছি যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এটা খুব জনপ্রিয় ওয়েবসাইট এবং খুব এই প্ল্যাটফর্মে খুব সহজে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়। একদমই আপনি যদি সাধারণভাবে ওয়েবসাইট ডেভেলপ করবেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেসে আপনি খুব সহজে খুব কম খরচে একটি ভালো ওয়েবসাইট আপনি ডেভেলপ করতে পারেন। এছাড়াও কিন্তু আরও হাইটেক কিছু ওয়েবসাইট রয়েছে, আপনার যদি বাজেট বেশি থাকলে তাহলে এর চেয়ে আরও ভালো কোনো আপনার মিডিয়া ইউজ করে আপনি কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আরেকটি বিষয় আমরা সেটা শেয়ার করবো, সেটা হলো ওয়েবসাইট যাতে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, কারণ আমাদের সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে। আমরা যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে জানার জন্য খুব দ্রুত আমরা মোবাইল থেকে কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারি। তাহলে ওয়েবসাইটটা যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, তাহলে মোবাইল থেকে যাতে ওয়েবসাইটে খুব সহজে প্রবেশ করা যায়। আর ওয়েবসাইট তৈরির জন্য অবশ্যই আপনাকে পেশাদার মানে প্রফেশনাল আপনার সাইট ডেভেলপার তাদেরকে দিয়েই কিন্তু, অথবা ভালো ডিজাইনার ওয়েব ডিজাইনার যারা রয়েছে তাদেরকে দিয়েই কিন্তু আপনার ওয়েব ডিজাইন করতে হবে এবং আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের প্রেজেন্টেশনগুলি যাতে যথাযথভাবে হয় সেভাবে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। তাহলে অবশ্যই আমাদের রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করব, সো আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার জন্য অথবা আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসের তথ্যগুলি উপস্থাপন করার জন্য ওয়েবসাইট অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেজন্য আমাদেরকে এই কাজগুলি খুব প্রফেশনালি আমাদেরকে ডেভেলপ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা বলছি কন্টেন্ট পোস্টিং, সো আমরা রেগুলার কন্টেন্ট ডেভেলপ করব আমাদের প্রোডাক্টের কিংবা সার্ভিসের এবং শিডিউল মেনটেন করে আমরা আসলে পোস্ট করব। সো আপনি কি কন্টেন্ট কীভাবে ডেভেলপ করবেন, পোস্ট করবেন, এই বিষয়গুলিও কিন্তু জরুরি। আর নাওএডেজ আসলে আমরা যেরকম বলছি রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং, সো কন্টেন্ট মার্কেটিংও কিন্তু রিলেশনশিপ মার্কেটিংয়ে খুব গুরুত্বপূর্ণ পার্ট। আপনার সোশ্যাল মিডিয়াতে বিজনেস পেজ রয়েছে কিন্তু সেখানে যদি ভালো কন্টেন্ট না থাকে তাহলে আপনার পেজে কিন্তু কোনো ভিউয়ার থাকবে না, সেখানে লাইক পড়বে না, সো আপনার ফলোয়ার কিন্তু কমে যাবে। সো এই ফলোয়ার যারা, আপনি কিন্তু কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ফলোয়ার ডেভেলপ করবেন। এই ফলোয়াররা কিন্তু আপনার পটেনশিয়াল কাস্টমার অথবা ফিউচারের, তারা আপনার জন্য ফিউচার কাস্টমার। তো সেই জন্য কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিন্তু এক ধরনের ভালো স্কিল থাকাটা কিন্তু জরুরি। সো কন্টেন্ট পোস্ট করার ব্যাপারে আপনি একদমই পরিকল্পনা মাফিক আপনাকে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। সো আপনি যদি মান্থলি কন্টেন্ট নিয়ে প্ল্যানিং করতে পারবেন, উইকলি প্ল্যানিং করতে পারবেন এবং কন্টেন্ট শেয়ারিং করার যে টাইম সেই শিডিউল মেনটেন করে আপনি কিন্তু ধারাবাহিকভাবে কন্টেন্ট পোস্ট করতে হবে। সো ফার্স্ট আগে কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং করবেন, তারপরে কন্টেন্ট পোস্ট করার জন্য আপনাকে শিডিউল তৈরি করে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের সৌজন্যে আপনাকে কন্টেন্ট মার্কেটিংটা ধারাবাহিকভাবে করবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা। যারা আসলে কন্টেন্ট মার্কেটিং করে তারা সবসময় বিষয়ভিত্তিক কন্টেন্ট কিন্তু রেগুলার শেয়ার করে যায়। সো ধারাবাহিকতা থাকলে কিন্তু কাস্টমার সেটা ফলো করে। আপনি যদি ধারাবাহিকতা ফলো না করেন তাহলে আপনার কিন্তু কখনো ভালো ফলোয়ার আপনি ধরে রাখতে পারবেন না অথবা ভালো কাস্টমার আপনার পেজ থেকে তৈরি হবে না। এই জন্য ধারাবাহিকতাটা খুব গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা যেটা বললাম যে প্রতিদিন সুনির্দিষ্ট সময় আপনাকে পোস্ট করতে হবে এবং ভালো কন্টেন্ট শেয়ার করতে হবে এবং কন্টেন্টের গুণগত মান অবশ্যই বজায় রাখতে হবে, যেটা আমরা আলোচনায় বলছি যে অবশ্যই গুরুত্বপূর্ণ কন্টেন্ট হবে, কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করার মতো কিন্তু কন্টেন্ট হবে এবং কন্টেন্টগুলি শিডিউল মেনটেন করে ধারাবাহিকভাবে আপনাকে শেয়ার করতে হবে বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় আপনাকে আপনার ট্রেন্ড মেনটেন করে আপনাকে ধারাবাহিকভাবে কন্টেন্টগুলি শেয়ার করতে হবে। এই কন্টেন্ট মার্কেটিংয়ের কারণেই কিন্তু এক ধরনের ফলোয়ার আপনার তৈরি হবে, যে ফলোয়াররা কিন্তু আপনার ভবিষ্যতের কাস্টমার। সো ওই কাস্টমারদেরকে আপনি এঙ্গেজ করে তাদের সাথে কিন্তু যদি আপনি ইন্টারেকশানে থাকেন, এঙ্গেজমেন্টে থাকেন, তারা আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস ক্রয় করার জন্য একসময় আগ্রহী হবে এবং তারা আপনার কাস্টমারে পরিণত হবে। সো কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু এভাবে আমরা কাজটা করতে পারি। এরপরে যেটা আমি আগেও বলেছি, ইমেইল মার্কেটিং, এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যানেল এবং খুব কম সময়ে খুব সহজে খুব কম খরচে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারেন। সো ইমেল মার্কেটিংয়ের সাকসেস আসে যদি আপনি ধারাবাহিকভাবে কাস্টমারদেরকে ইমেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারেন, তাহলে ইমেল মার্কেটিং অ্যাপ্রোচটাও কিন্তু চমৎকার। আমাদের দেশে বেশিরভাগ বিজনেসম্যানরা হয়তো বা মন চাইলো ইমেল করলো, তারপরে 2 মাস ইমেল করবে না, তারপরে আরেকবার করবে, এভাবে না। আপনাকে সব সময় হয়তোবা দিনে একবার অথবা 2 দিনে একবার অথবা 3 দিনে একবার আপনাকে উইকলি মেনটেন করে মানে টাইম মেনটেন করে সবসময় ধারাবাহিকভাবে কোনো না কোনো কন্টেন্ট ইমেলের মাধ্যমে শেয়ার করে আপনাকে এই কাজটা করতে হবে। আমরা আমাদের দেশে অনেকগুলি ব্যাংক দেখি, অনেকগুলি ব্যাংক তারা খুব চমৎকার ইমেল মার্কেটিং করে। তারপর হচ্ছে যেমন আমি উদাহরণ দিই, প্রাইম ব্যাংক চমৎকার ইমেল মার্কেটিং করে, ইবিএল চমৎকার ইমেল মার্কেটিং করে, ব্রাক ব্যাংক চমৎকার ইমেল মার্কেটিং করে, ঠিক আছে। তো এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিং করে। যেমন আমরা রকমারিকে চিনি, রকমারি কিন্তু ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিং করে। তাহলে ইমেল মার্কেটিংয়ের কিন্তু গুরুত্ব আছে। এটা খুব কম সময়ে খুব সহজে এবং সস্তা ইমেল মার্কেটিংটা খুব ভালোভাবে করা যায়। তাহলে জিমেইলে প্রতিষ্ঠানের নামে ইমেল আইডি খুলুন। আপনি যে ইমেল মার্কেটিং করবেন তাহলে আপনার প্রতিষ্ঠানের নামে ইমেল আইডিটা খুলতে হবে, অথবা আপনি প্রোডাক্টটাকে যদি টার্গেট করেন তাহলে আপনার প্রোডাক্টের নামে ইমেল আইডিটা ডেভেলপ করতে হবে। আপনি যে সার্ভিস সেল করেন তাহলে আপনার সার্ভিসের নামে ইমেল আইডিটাকে আপনাকে ওপেন খুলতে হবে। তাহলে জিমেইলে প্রতিষ্ঠানের নামে ইমেল আইডি খুলুন এবং কাস্টমারদের ইমেল আইডির একটা লিস্ট তৈরি করবেন, কাস্টমারদের ইমেল আইডি। সো আগে আমরা যেরকম দেখতাম যে নেটওয়ার্কিং সেশনে আমরা আসলে পরিচিত অপরিচিত সবার বিজনেস কার্ড সংগ্রহ করি। আসলে বিজনেস কার্ড যে আমরা সংগ্রহ করব কি উদ্দেশ্যে, সেটা হলো ওই সুনির্দিষ্ট ব্যক্তির নাম জানা, ফোন নাম্বার জানা, ইমেল আইডি জানা। কারণ এই 3টা বিষয় জানতে পারলে পরবর্তীতে আমরা তার সাথে ফোনে কথা বলতে পারবো অথবা ইমেলে তার সাথে আমরা ইমেলে তাকে আমরা কানেক্ট করতে পারবো। এই জন্য কিন্তু মূলত নেটওয়ার্কিং সেশনে আমরা পরিচিত অপরিচিত মানুষের ভিজিটিং কার্ডটা অথবা বিজনেস কার্ডটা সংগ্রহ করি, উদ্দেশ্য কিন্তু সেটাই। সো আপনিও কিন্তু আপনার প্রতিষ্ঠানের আপনার প্রতিষ্ঠানে যখন পরিচিত অপরিচিত মানুষরা আসবে, আপনি তাদের কাছ থেকে বিজনেস কার্ডটা সংগ্রহ করতে পারেন। সো বিজনেস কার্ড সংগ্রহ করা মানে তার নাম জানা, তার ফোন নাম্বার জানা, তার ইমেল আইডি জানা, ওকে। এবং এই 3টা থেকে আপনি 3 ধরনের কাজ করতে পারেন। তার নাম দিয়ে আপনি তাকে সোশ্যাল মিডিয়াতে আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন, তার ফোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে তাকে কিন্তু যে কোনো তথ্য পাঠাতে পারবেন ফোন নাম্বার থেকে, এবং ইমেল আইডিতে তাকে নিয়মিত ইমেল মার্কেটিং করতে পারবেন। সো একটা বিজনেস কার্ড থেকে গুরুত্বপূর্ণ 3টা তথ্য নিয়ে আমরা 3 ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। ফলে আমরা 3টা চ্যানেলে যদি কাস্টমারকে টার্গেট করি, সেই কাস্টমারের সাথে আপনার এঙ্গেজমেন্ট হবে, কানেক্টিভিটি বাড়বে এবং সে হইতে পারে আপনার ভবিষ্যতের পটেনশিয়াল কাস্টমার। বিষয়টা এভাবে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে ইমেল মার্কেটিংয়ের জন্য আপনার প্রতিষ্ঠানের নামে, প্রোডাক্টের নামে অথবা সার্ভিসের নামে ইমেল আইডি খুলুন। পরিচিত অপরিচিত মানুষদের যারা আপনার পটেনশিয়াল কাস্টমার হতে পারে তাদের আপনার ইমেল আইডি কালেক্ট করেন, ফোন নাম্বারটা কালেক্ট করবেন এবং কাস্টমারদের সাথে নিয়মিত ইমেল মার্কেটিংটা অবশ্যই করতে হবে। নিয়মিত ইমেল মার্কেটিংটা করতে হবে। এখন দেখেন ইমেল মার্কেটিংটা আসলে সবাই বুঝে না এবং সবাই করেও না। সো যারা ইমেল মার্কেটিংয়ের গুরুত্ব বুঝে সে ধারাবাহিকভাবে এই কাজটা করে এবং এটা রেজাল্ট অবশ্যই আছে। আপনি যখন ধারাবাহিকভাবে করবেন আপনার কোনো না কোনো ইমেল কাস্টমাররা কিন্তু ওপেন করে পড়বে, আর আপনি যখন ধারাবাহিকভাবে ইমেল করবেন কাস্টমার মনে কিন্তু আপনার একটা অবস্থান তৈরি হবে যে না ওই প্রতিষ্ঠান আমাকে ধারাবাহিকভাবে ইমেল করছে।
সো আপনি অনেক কন্টেন্ট শেয়ার করবেন, কোনো না কোনো কন্টেন্ট কাস্টমারকে টাচ করবে। সো কাস্টমার কিন্তু সেখানে কিন্তু আপনাকে আপনার প্রতি মনোযোগী হবে, আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে জানার চেষ্টা করবে। এভাবে কিন্তু কাস্টমার ডেভেলপমেন্ট করা সম্ভব। তো এই জন্য আমরা ইমেল মার্কেটিং নিয়ে আলোচনা করলাম। আশা করি এই বিষয়টা আপনারা অবশ্যই ইমেল মার্কেটিংয়ের জন্য ইনিশিয়েটিভ নেবেন। অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাপ্রোচে কিন্তু আপনাকে রিলেশনশিপ মার্কেটিং করতে হবে। ইমেল মার্কেটিং হলো একটা অ্যাপ্রোচ। সো কাস্টমারদের ইমেল সংগ্রহ, ইমেল আইডি সংগ্রহ, সো মূল্যবান অফার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ই বুক দেওয়ার জন্য ইমেল সংগ্রহ করুন। অনেক সময় আমরা কাস্টমারদেরকে বলি যে আপনার ইমেল আইডিটা দেন, আমরা একটা ই বুক পাঠাবো, এরকম বলি, অথবা আমরা একটা আপনার পিডিএফ কপি পাঠাবো কোনো একটা জার্নালের, এরকম আমরা কিন্তু বলি। সো আমরা সাধারণত আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা আমরা আপনার ওয়েবসাইটে কাস্টমারদের ইমেল আইডি এভাবে সংগ্রহ করি, কোনো একটা অফার করে আমরা কিন্তু ইমেল আইডি সংগ্রহ করে নিই। ওকে, তাহলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ইবুক দেওয়ার জন্য ইমেল আইডিটা সংগ্রহ করবেন। সঠিক পরিকল্পনা করে নিয়মিত ইমেল মার্কেটিং করবেন, অর্থাৎ টার্গেট করে, প্ল্যানিং করে, কন্টেন্ট প্ল্যানিং করে, অথবা যে কোনো পিডিএফ আপনি পাঠাবেন। সো একটা গুরুত্বপূর্ণ ইমেল করার কন্টেন্ট প্ল্যানিং করে আপনি একদমই শিডিউল মেনটেন করে ধারাবাহিকভাবে একটার পর একটা যদি ইমেল আপনার সারা মাস ধরে হতে থাকে এবং বিষয়ভিত্তিক, আপনাকে ইমেল মার্কেটিংটা করতে হবে বিষয়ভিত্তিক। কারণ কি দেখেন, একটা ইমেল ওপেন করবে কি করবে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টা কি, সাবজেক্টটা কি, সাবজেক্টে কি লেখা আছে। তাহলে সাবজেক্টের বিষয়টা দেখে কিন্তু ইমেলটা ওপেন হবে। সো আপনার এই ইমেলের বিষয়টা, সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি ইমেল মার্কেটিংয়ে সাকসেসফুল হবেন যদি আপনার ইমেলের সাবজেক্টটা গুরুত্বপূর্ণ হয়। ইমেলে কে ইমেলটা করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ ইমেলের সাবজেক্ট কি, আবার ইমেলের বডিতে কি লেখা আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ ইমেলের সাবজেক্ট কি। সো এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিবেন। সো একই ধরনের ইমেল না করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইমেল আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে। যদি আপনি একই ধরনের ইমেল বারবার করেন, অর্থাৎ আপনি প্রোডাক্ট সম্পর্কে যদি প্রমোশন করে বারবার ইমেল করতে চান, কাস্টমাররা বিরক্ত হবে। সো প্রোডাক্ট সম্পর্কে ডিরেক্ট ইমেলের প্রমোশন না করে আপনাকে ইনডাইরেক্টলি আপনাকে বিষয়ভিত্তিক ইমেলটা করতে হবে। আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে ইমেল মার্কেটিংটা করতে হবে। সো কাস্টমারদেরকে ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিংটা করতে হবে বিষয়ভিত্তিক, অর্থাৎ আমরা বিষয় ঠিক করে যদি আমরা বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিংটা করতে পারি, তাহলে ইমেল মার্কেটিংটাও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। এবং ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা কাস্টমারদের সাথে রিলেশনশিপ করতে পারি, এবং যেটা আমাদের সেলস ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলুন আমরা আরেকটি বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব, অর্থাৎ কাস্টমারদের সাথে আমরা কিভাবে কৌশলগত অংশীদারিত্ব মেনটেন করব। সো প্রতিষ্ঠিত কৌশলগত অংশীদারের সাথে সম্পর্ক তৈরি করুন। সেকেন্ড হচ্ছে পারস্পরিক সুবিধার ভিত্তিতে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করুন। এটা হলো আমরা আসলে কিভাবে কাস্টমারদের সাথে অথবা বিজনেস পার্টনারদের সাথে অথবা বিজনেস টু বিজনেস আমরা যে বিজনেস টু বিজনেস কমিউনিকেশন করব অথবা বিজনেস করব, সেটার ক্ষেত্রে এই কাজগুলি করা যেতে পারে। তাহলে অংশীদারিত্বের নিয়ম কানুনগুলো ভালোভাবে আলোচনা করে নিতে হবে, অথবা ভালোভাবে বুঝেই কিন্তু আমাদের কাজটা সঠিকভাবে করে নিতে হবে। তাহলে এটাও কিন্তু রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রতিযোগী কোম্পানি, যারা আমাদের কম্পিটিটর কোম্পানি রয়েছে। সো প্রতিযোগী কোম্পানি থেকে আসলে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। ওকে, তাহলে আমরা কি কি শিখব? প্রতিযোগী কোম্পানি হিসেবে শিক্ষক, অর্থাৎ প্রতিযোগী কোম্পানি এবং প্রতিযোগিতা আসলে ঘৃণা করা ঠিক হবে না। কম্পিটিটর কোম্পানি তাদের অ্যাক্টিভিটি থেকে সবসময় আমরা কোনো না কোনো কিছু শিখব এবং শিখতেই হবে। কারণ কম্পিটিটর কোম্পানি তাদের অবজেক্টিভ আলাদা, তাদের ভিশন মিশন আলাদা। সো তারা ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচে কাজ করে। আপনি আপনার কোম্পানিতে কাজ করেন, আপনার ভিশন আলাদা, মিশন আলাদা, আপনার অবজেক্টিভও আলাদা। সো আরেকটা কোম্পানির ভিশন কি, মিশন কি, অবজেক্টিভ কি, স্ট্র্যাটেজি কি, পলিসি কি, এই বিষয়গুলি জানাটা খুবই ফরজ। এই বিষয়টি যদি জানতে পারেন, তাহলে আপনি ফিউচারের জন্য আপনার স্ট্র্যাটেজি, আপনার পলিসি, তাই না, আপনার ভিশন মিশন, এই বিষয়গুলি আরও বেশি আপনি ডেভেলপ করতে পারেন, অথবা আপনি আরও বেশি পরিবর্তন নিয়ে কাজ করতে পারেন। দ্যাটস ওয়াই আপনার কম্পিটিটর কোম্পানির অ্যাক্টিভিটি, তাদের স্ট্র্যাটেজি, তাদের পলিসি, এই বিষয়গুলি জানাটা খুব জরুরি। যে সেজন্য আমরা বলছি আসলে প্রতিযোগী কোম্পানি থেকে সবসময় আমাদের শিখতে হবে। এবং মার্কেটিংয়ের কৌশল শেখা, কম্পিটিটর কোম্পানির মার্কেটিং কৌশল আমাদেরকে সব সময় ফলো করতে হবে, শিখতে হবে, মানে এর বিকল্প কিছুই নেই। কম্পিটিটর কোম্পানি মার্কেটে কি কি করে এটা আসলে দুনিয়ার কোনো বই পুস্তকে লেখা নেই। তাহলে আপনাকে কম্পিটিটর কোম্পানি মার্কেটে কি কি কাজ করে এটা ফলো করতে হবে।
এবং প্রয়োজনে তার বিজনেস পলিসি সংগ্রহ করে সেখান থেকে শিখতে হবে, স্ট্র্যাটেজি সংগ্রহ করে সেখান থেকে শিখতে হবে। অল টাইম কম্পিটিটর কোম্পানির মার্কেটিং অ্যাক্টিভিটি, সেলিং পলিসি, মার্কেটিং পলিসি, স্ট্র্যাটেজি সব কিছুর উপর আপনার কিন্তু নজরদারি রাখতে হবে এবং সেখান থেকে আপনাকে শিখতে হবে। কম্পিটিটর কোম্পানিগুলো অনেক বড় আমাদের শিক্ষক, সো তাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখতে পারি। আপনি যত বেশি কম্পিটিটরদের থেকে শিখবেন আপনি তত কিন্তু রিচ হবেন, অর্থাৎ আপনি তত বেশি সমৃদ্ধশালী হবেন নলেজের দিক থেকে, স্ট্র্যাটেজির দিক থেকে, বিজনেস পলিসির দিক থেকে। সো আপনি কিন্তু বিজনেসে এগিয়ে যাবেন যত আপনি কম্পিটিটরদেরকে ফলো করতে থাকবেন অথবা তাদের স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি কাজ করেন। তাহলে কম্পিটিটরদের প্রোডাক্ট সম্পর্কে আপডেট তথ্য থাকতে হবে। সো প্রতিযোগী কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে সবসময় আপডেট থাকতে হবে, যে তাদের প্রোডাক্টগুলি আসলে কি, তাদের সার্ভিস কি, তাদের প্রোডাক্টের কোন ফিচারটা তারা গুরুত্ব দেয়, তাদের ক্যাম্পেইনে আসলে কি বলা হয়, তাদের ক্যাম্পেইনের ফিচারগুলি কি কি, ওকে, তারা কিভাবে কাস্টমারদের অ্যাটাক করে, তারা কাস্টমারদের কোন প্রাইসে প্রোডাক্ট বিক্রির চেষ্টা করে, টোটাল বিষয়টা। অর্থাৎ কম্পিটিটর অ্যাক্টিভিটি বলতে যা যা বোঝায়, টোটাল কম্পিটিটর অ্যাক্টিভিটির উপর আপনার কিন্তু ফুল অ্যাটেনশন থাকতে হবে, ওকে। এবং তার কাছ থেকে আপনার যে বিষয়গুলি শেখার দরকার সব কিছু আপনাকে শিখে নিতে হবে। এখানে বড় কম্পিটিটর আর ছোট কম্পিটিটর, প্রত্যেকটা কম্পিটিটর অ্যাক্টিভিটি কিন্তু ফলো করা উচিত, তবেই কিন্তু আপনি বিজনেসে অবশ্যই উইন উইন সিচুয়েশনে থাকবেন। এবং এই বিষয়কে অবহেলা করার কিছু নেই, আপনার ছোট কম্পিটিটর তার কাছ থেকেও শেখার আছে, বড় কম্পিটিটর তার কাছে শেখার আছে। অর্থাৎ আপনি শিখবেন এই মন মানসিকতাও লাগবে। আপনি যদি গুরুত্বহীন মনে করেন তাহলে আপনি কোনো না কোনো স্ট্র্যাটেজিতে তাদের কাছে হেরে যাবেন। সেই জন্য আমি বলছি, একদমই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার কম্পিটিটরকে আপনাকে ফলো করতে হবে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি